নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ধোসা আর ইডলি রেসিপি, অথচ একই মাপের চাল ডালের সাহায্যে। তাহলে প্রথমেই দেখে নিন উপকরণগুলো। সমস্ত উপকরণ একসাথে গুছিয়ে নিতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আজকে ধোসা করব ঠিকই, কিন্তু মশলা ধোসার রেসিপিও দেখিয়ে দেব। তাহলে মাপটা দেখে নিই। এই একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মাপে 3 বাটি মতো আমি চাল নিয়ে নেব। আর ঠিক যেটুকু মাপের আপনি এই বাটিতে চাল নেবেন বা যে কোনো কাপ বা বাটিতে চাল নেবেন, সেই একই মাপের কিন্তু সম্পূর্ণটা নিতে হবে। তাহলে দেখে নিন আমি কিভাবে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে সেদ্ধ চালের ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে আতপ চালের ব্যবহার করতে পারেন। এই যে 3 বাটি চাল নেওয়া হয়ে গেল। এবার এই একই বাটির মাপে কিন্তু আমি বিউলির ডাল নিয়ে নিলাম 1 বাটি, বা বলতে পারেন কলাইয়ের ডাল। এবার চলুন দেখে নিই কি নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মেথি। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের চামচের 1 চামচ মতো মেথি দানা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব অড়হর ডাল। এখানে কিন্তু 2 চামচ মতো অড়হর ডাল নিয়েছি, আর নিয়েছি 2 চামচ মতো ছোলার ডাল। তাহলে ধোসা ইডলির জন্য নিয়ে নিলাম সেদ্ধ চাল, বিউলির ডাল, ছোলার ডাল, নিয়ে নিলাম অড়হর ডাল, আর নিয়ে নিলাম মেথি দানা। হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস, যেটা হচ্ছে চিড়ে। এই চিড়েটাকেও কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নেব। আর সমস্ত উপকরণই কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এইগুলোকে রেখে দেব অন্তত 8 থেকে 10 ঘন্টার জন্য। 8 থেকে 10 ঘন্টা বাদে ফিরে আসছি। 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে। এবার উপকরণগুলো একবার দেখে নেব। প্রথমেই দেখে নিচ্ছি ছোলার ডালটা। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার মিক্সির জারে দিয়ে দিলাম। এবার অড়হর ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব মেথি দানা। মেথি দানাটা অবশ্যই আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইবার দিয়ে দেব বিউলির ডালটা। তবে হ্যাঁ, বিউলির ডালটা খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না সাদা জলটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে। যখন ট্রান্সপারেন্ট জল আসবে তখনই কিন্তু বুঝতে হবে বিউলির ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। হাফ পরিমাণ বিউলির ডালটা দিয়ে এবার আমি বেটে নেব। তবে প্রথমে জল ছাড়া বেটে নেব, তারপরে লাগলে একটু একটু করে জল দিয়ে বেটে নেব। আপনারা দেখে নিন আমি ঠিক কী ধরনের বেটেছি, তাহলেই বুঝতে পারবেন কতটা জল লেগেছে। আর এই ডাল বাটাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। আচ্ছা, এবার দেখুন ঢালছি, এখন ভালো বুঝতে পারবেন। দেখেছেন, সেরকম কিন্তু জল দিইনি, কারণ বেশি জল পড়ে গেলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি যেহেতু এক ব্যাটার থেকেই ধোসাও বানাবো, তাই ইডলিও বানাবো, তাই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই জলের পরিমাণটা। আর যতটা পারবেন জল কম দিয়েই কিন্তু বাটার চেষ্টা করবেন। এবার বেটে নেব চালটা। আর এই চালটাকে কিন্তু খুব ভালো করে আবারও ধুয়ে নেব। যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে জলটা, ততক্ষণ ধুয়ে নিতে হবে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু চালটা হাফ পরিমাণ দিয়ে ভালো করে বেটে নেব। হ্যাঁ, তবে অবশ্যই চালটা কিন্তু অতটা মিহি বাটবো না। আচ্ছা, এখানে কিছুটা চিড়ে দিয়ে দিলাম। এবার চাল আর চিড়েটাকেও কিন্তু জল কম দিয়ে দিয়েই বেটে নেব। আপনারা ঢালার সময় বুঝতে পারবেন কেমন বেটেছি, কতটা জল দিয়েছি। এই যে দেখুন সামান্য দানা দানা রয়েছে, সম্পূর্ণ কিন্তু মিহি করে বেটে নিয়ে নিই। এবার দেখুন ওই যে ঢালছি, দেখে বুঝতে নিশ্চয়ই পারছেন যে আমি সেরকমভাবে জল দিইনি। হ্যাঁ, জল যদি লেগেছে বলতে পারেন, তাহলে এই কবার বাটার জন্য আমার হাফ কাপের থেকে কিন্তু কম পরিমাণে জল লেগেছে। এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এই যে বাদবাকি যে চালটা আছে, এই চালটা কিন্তু এবার সম্পূর্ণই আমি বেটে নেব। আর এর সাথে কিন্তু অবশ্যই ওই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম তার হাফ বাটি আগে বেটে নিয়েছি, আর এইবার বাদবাকি হাফ বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে জলের পরিমাণটা একটু দেখিয়ে দিই। লাস্টবার কিন্তু হাফ কাপের মতোই জল লাগবে, হাফ কাপের কম জল দিলে হবে না। এবার ভালো করে বেটে নেব। এবারের বাটাটাও কিন্তু সেই একই রকম দানা দানা রাখবো, সামান্য দানা দানা। এই নয় যে প্রচুর মোটা মোটা দানা থাকবে, তাহলে কিন্তু ধোসা করার সময় একদমই ভালো হবে না। এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিলাম। আর আপনাদেরকে তো আমি হাতে দেখিয়ে দিয়েছি, সেই বুঝেই কিন্তু আপনারা চাল ডালটা বেটে নেবেন। আর এবার চাল ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ঢাকা দিয়ে ফার্মেন্টেশনের জন্য অন্তত 12 ঘন্টা মতো রেখে দেব। শুধু খেয়াল রাখতে হবে একটু গরম জায়গা দেখে এটাকে রাখলে ভালো ফার্মেন্টেশন হবে। এবার চলুন প্রথমে মশলা ধোসার মশলাটা রেডি করে নিই। আগেই তো বলেছি এটা মশলা ধোসা বানাবো। প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে এবার সাদা তেল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে,
এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ছোলার ডাল, ছোটো চামচের 1 চামচ বিউলির ডাল, ছোটো চামচের 1 চামচ অড়হর ডাল আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। এবার এই ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো রসুন কুচি। আপনারা যদি কেউ নিরামিষে খান তাহলে রসুন পেঁয়াজের ব্যবহারটা করবেন না। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কারি পাতা। এবার মেইন উপকরণ আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, মোট 5টা আলু। এবার এই আলুগুলো হাতে ভেঙেই টুকরো করে দিয়ে দেব, খুব বেশি স্ম্যাশড করার দরকার নেই। এবার দেখুন সবকটা আলু আমি এখানে হাতে ভেঙেই দিয়ে দিলাম। এবার চলুন এটাকে নাড়াচাড়া করে নিই, একটু ফোড়নের সাথে ভালোভাবে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। এবার চলুন পরপর যা যা উপকরণ দিতে হবে এর মধ্যে দিয়ে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব সাম্বার মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাবো, কেননা যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এবার চলুন নুন দিয়ে দিই আন্দাজ মতো নুন দিয়ে দেওয়ার পরে এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে আলুটা এর মধ্যে সাম্বার মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যে কোনো ব্র্যান্ডের সাম্বার মশলা দিতে পারেন, তবে হ্যাঁ যদি কেউ চান ঘরে বানানো সাম্বার মশলা দেবেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই রেসিপিও দিয়ে দেব। আচ্ছা, এর ফাঁকেই দেখলেন আমি একটু টক জল দিয়ে দিলাম, টক জল নয় তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভার এবং স্বাদ দুটোই খুব ভালো লাগে। আবারও নামানোর আগে একটু সাম্বার মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে আমি কিন্তু এই আলুর মশলাটাকে নামিয়ে নেব। আপনারা যদি কেউ মনে করেন এর মধ্যে আরও নানা রকমের সবজি দেবেন তাহলে দিতেই পারেন, আর যদি কেউ মনে করেন একটু নারকেল কুচি দেবেন তাও কিন্তু দিতে পারেন। আচ্ছা, আমি লাস্টে একটু কারি পাতা কুচি করেও দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার এই আলুর মশলাটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে, যাতে ঠান্ডা করতে পারি। আচ্ছা, একটা কথা বলি, যারা নিরামিষে খাবেন তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না, তাহলেও কিন্তু একই রকম স্বাদ আসবে। এবার চলুন ব্যাটারটা দেখে নিই। আর ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পারছেন বেশ অনেকটা পরিমাণে বেড়ে গেছে। অবশ্যই ফার্মেন্টেশন হওয়াতেই কিন্তু বেড়েছে, আর যত ফার্মেন্টেড হবে তত কিন্তু এইটা ফ্লাপি হবে, আর তাহলেই কিন্তু এই ব্যাটারে আপনারা ধোসা ইডলি সমান মাপের নেওয়া সত্ত্বেও একদম পারফেক্ট বানাতে পারবেন। এবার একটা বাটির মধ্যে এই ব্যাটার থেকে সামান্য ব্যাটার তুলে নিচ্ছি, কারণ পুরো ব্যাটারটা আমাদের লাগবে না, আর যতটুকু ব্যাটার লাগবে ততটুকুই কিন্তু আপনারা তুলে নেবেন। বাদবাকি ব্যাটার কিন্তু ঠিক এইভাবেই আবার রেখে দেবেন। তবে যদি এই সম্পূর্ণ ব্যাটারটার মধ্যে আপনারা নুন মিশিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা একটা জল ছাড়া মতো হয়ে যায়, আর ব্যাটারটা প্রচণ্ড পরিমাণে টক হয়ে যায়। তাই জন্য একটু একটু করে ব্যাটার নিয়েই কিন্তু সেট দিয়ে রেসিপি তৈরি করে নেবেন। এবার এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, আর এই ব্যাটারটা কিন্তু আমি রেডি করেছি ইডলির জন্য, তাই জন্য এই ঘনত্বটাই আমাদের লাগবে। আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন লাগবে। এবার চলুন আমি রাইস কুকারটা নিয়ে এসেছি। আগেকার দিনে এই রাইস কুকারগুলো পাওয়া যেত, আর একটা ইডলি স্ট্যান্ড নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি কারো কাছে ইডলি স্ট্যান্ড নাও থাকে তাহলে এই যে ছোট ছোট স্টিলের টিফিন বক্সগুলো হয় তার মধ্যেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, এই ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নেব, তারপরে ব্যাটার দেব। আর আপনারা যারা ইডলি স্ট্যান্ড থাকবে না তারা কিন্তু ছোট ছোট স্টিলের টিফিন বক্সের মধ্যে এরকমভাবেই তেল ব্রাশ করে নিয়ে আপনারা ইডলির ব্যাটারটা দিয়ে দেবেন। আমার সম্পূর্ণ ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এক হাতা করে ইডলির ব্যাটার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি কিন্তু এই প্রথম রোটাই দেখালাম, সবকটা রো কিন্তু দেখালাম না। সবকটা রো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এই ইডলির রোটাকে কিন্তু একবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো বাবল এর মধ্যে না থাকে। ব্যাস, এবার রেডি হয়ে গেছে। চলুন এবার এই যে রাইস কুকারটা আছে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে আসবে তখন এই স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট মিডিয়াম আঁচে রাখবো, তারপরে 5 মিনিট
লো আঁচে রাখবো, তারপরের 5 মিনিট কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। ব্যাস, আমার কিন্তু ইডলি রেডি। একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম, সম্পূর্ণ ক্লিয়ার বেরিয়েছে, তার মানে ইডলিটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি ইডলি স্ট্যান্ডটা নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। এবার চলুন ধোসায় যাই। ধোসার জন্য সেই একইভাবে ব্যাটার নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে আগে নুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর ধোসার জন্য ঠিক যতটা জল লাগবে ততটা জল দেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছি। হাফ কাপের কম জল দিয়ে আগে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন হলে আরেকটু জল দেব। আমার আরেকটু লাগবে তাই আরেকটু জল দিলাম, তাহলে মোট সর্বসাকুল্যে জল লাগলো হাফ কাপ। ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে। এবার একটা তাওয়া গ্যাসের আঁচে বসিয়ে দিলাম, তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই সাদা তেল। এবার এই যে তেলটা দিয়েছি সেটা কিন্তু এইভাবে রাখলে চলবে না, তাহলে কি করতে হবে, আগে একটা ভেজা কাপড় দিয়ে এই তেলটাকে কিন্তু মুছে নিতে হবে, তাহলেই কিন্তু ধোসা পারফেক্ট উঠবে। এবার একটা ডাবু হাতা দিয়ে ব্যাটার তুলে সেই ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 হাতা ব্যাটার দিয়েছি, তারপরে ডাবু হাতার পেছন দিক দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু ওপর থেকে ড্রাই হতে শুরু করবে। ঠিক সেই সময়ে ওপরে তেল ব্রাশ করে দেব। এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে একটা চামচ দিয়ে এই যে ওপরে ফোলা ফোলা অংশটাকে সেটাকে একদম বুঝিয়ে দিতে হবে, যাতে ফোলা ভাবটা না থাকে। যদি ফোলা ভাবটা বুঝিয়ে না দেওয়া হয় তাহলে তলাটা ভালো ক্রিস্পি হবে না, ঠিক সেই কারণে এইভাবে ওপরটা ভালোভাবে একদম প্লেন করে দেওয়া হবে। ঠিক তারপরে আরেকবার তেলটা ব্রাশ করে নেব, আর এই সময় কিন্তু আঁচটা লো রাখতে হবে। এবার চলুন এটা কিছুক্ষণ ভাজা হোক। ততক্ষণে ইডলি স্ট্যান্ডটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে ইডলিগুলো। এবার ইডলিগুলো একটা চামচের সাহায্য নিয়ে তুলে নেব। ঠিক এইভাবেই কিন্তু তুলে নিতে হবে, আর খুব সহজেই কিন্তু ইডলি উঠে যাবে। আর দেখুন কতটা সফট হয়েছে ইডলিটা, পরে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব। এবার এক এক করে সব কটা ইডলি আমি তুলে নিচ্ছি। আমি একটা রো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর বাদবাকি যে কটা রো আছে সে কটা আমি তুলে আপনাদেরকে পরে দেখাবো। তাহলে চলুন, ওইদিকে তো আবার ধোসাটা বসানো আছে, সেটা দেখি গিয়ে একবার। ইডলিটা তো আপনারা দেখেই নিলেন। এবার এই যে ধোসাটা কিন্তু নিচটা একেবারে হয়ে গেছে, তাই এবার ওপরে আমি দিয়ে দিচ্ছি সেই আলুর মশলাটা দিয়ে একটু চেপে চেপে আমি একটা লেয়ার করে দেব, একটা সাইড করে করব। আপনারা কেউ চাইলে পুরোটা জুড়েও করতে পারেন, তবে আমার সাইড করে দিলে বেশি ভালো লাগে খেতে। তাহলে কি হয়, একটা পোর্শন ভালোভাবে ক্রিস্পি থাকে, কারণ আলুটা দেওয়ার পরে না এই পোর্শনটা ক্রিস্পি ভাবটা একটু কমে আসে, সেই কারণে আমি পুরোটাই দেব না। এবার চলুন দেখুন কত সহজে কিন্তু আলুটা দেওয়ার পরেও উল্টে নেওয়া যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে না একেবারে বাইরের দোকানের মতো। চলুন এবার এটাকে প্লেটিং করে দিই। একদিকে ইডলি থাকলো, একদিকে ধোসা, আর মাঝখানে আমি 2 রকমের চাটনি দেব। একটা হচ্ছে বাদাম চাটনি, আরেকটা হচ্ছে একটা টমেটোর চাটনি, যেগুলো দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, এই দেখুন ইডলিটা কতটা সফট আর কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও তেমনই হয়েছিল। আর এই যে এই দুটো চাটনির রেসিপি আজকের ভিডিওতে দেওয়া সম্ভব হলো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই পরের দিন অবশ্যই দেখিয়ে দেব। এবার ধোসার পালা। ধোসাটা দেখুন, ওপরটা কিন্তু একদম ক্রিস্পি আছে আর ভেতরটা ঠিক এই রকম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।